আচ্ছা, আমি শুরু করতেছি। আমাদের এই কোর্সের কোর্স কোড হচ্ছে CE313। CE313 এর আসলে প্রিভিয়াস কোর্স হচ্ছে, মানে এটার কোন কোর্সের সাথে বেশি রিলেটেড, সেটা হচ্ছে CE311। CE311 কোর্সটা তোমরা 3-1 পড়ে আসছো। সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 1, যেটা সেটা তোমাদের কোর্স টিচার তো রেজা স্যার ছিলেন মনে হয়। 3 ক্রেডিট এই পুরাটাই উনি পড়াইছেন গত সেমিস্টারে যেটা পড়ছো। জি স্যার। সেটা দেখ কোন কোন টপিক পড়ছিল, মানে তোমাদের প্রোগ্রামে মনে আছে নাকি? স্যার ইনফ্লুয়েন্স লাইন, ইনফ্লুয়েন্স লাইন কিসের কিসের উপর? মুভিং লোড, ট্রাস, ইন ট্রাস পড়ছো, ইন বিম পড়ছো, ইন ফ্রেম পড়ছো, আর কি কিছু পড়ছো? এই টাইপের কি কোনো অঙ্ক পড়ছো কিনা দেখো দেখি, এই ধরনের কিছু। তারপরে নিচে হচ্ছে আই সেকশন। জি স্যার। তারপরে নিচে ফ্লোর বিম, হ্যাঁ বড় বিম আছে, আলাদা আলাদা করে ছোট ছোট কিছু আছে। তাহলে এগুলো পড়ছো। তো পড়ছো যেহেতু, এই ফ্লোর বিমও পড়ছো, তারপরে হচ্ছে ট্রাস পড়ছো, বিম পড়ছো, আর হচ্ছে ফ্রেম পড়ছো, আর হচ্ছে সিরিজ অফ লোড এর জন্য ইনফ্লুয়েন্স লাইন পড়ছো। সিরিজ অফ লোডের ইনফ্লুয়েন্স লাইন মানে মুভিং লোডের জন্য, আর ইনফ্লুয়েন্স লাইন তো হয় এই মুভিং লোডের জন্য। তারপরে হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট দেখছিল, যেটা হচ্ছে অ্যাস্থেটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তারপরে হচ্ছে যদি ইনডিটারমিনেট হয় তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কত, এই জিনিসগুলো পড়ছিলাম আমরা, তাই না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো প্রথম দিকে পড়ানোর কথা। তো এই জিনিসগুলো কিন্তু লাগবে, বিশেষ করে ডিটারমিনেট, ইনডিটারমিনেট বা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, এই জিনিসগুলো কিন্তু এটা তো লাগবে, মানে এই টপিকস এর বেসিকও লাগবে। এবং এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2, এই 1 এর কন্টিনিউয়েশন। এটা 1 ছিল, আর স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2 হচ্ছে CE313। এবং সেটা 3 ক্রেডিটের কোর্স, মানে উইকে 3টা ক্লাস পাবো আমরা। 3টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস হচ্ছে রেজা স্যারের, আর একটা ক্লাস হচ্ছে আমার। আর আর এটা তো ফল 2020 সেমিস্টার, এটাই বলা হচ্ছে। তারপরে হচ্ছে এই কোর্সে কি কি শিখতে পারবো আমরা, সেগুলো সম্বন্ধে দেয়া আছে এখানে, আমরা একটু পরে দেখি। This course is to learn about the various structural analysis method. Structural analysis করার জন্য কিন্তু অনেকগুলো মেথড আছে, সেই মেথড গুলো কিছুটা জানতে পারবো আমরা। আগেও কিছু জেনে আসছি, নতুন কিছু মেথড হয়তো আমরা জানবো আরো। For finding the internal force of different structures. Internal force মানে কি বুঝো তোমরা? For finding the internal force মানে কি বোঝাচ্ছে? আমাদের ধারণাটা বলো, ভুল তো হইতেই পারে, তাহলে আমি স্যার মেম্বারের মধ্যে দিয়ে যে ফোর্সটা যায়, টেনশন কম্প্রেশন। টেনশন কম্প্রেশন ওয়ান টাইপস অফ ইন্টারনাল ফোর্স, অবশ্যই। আর কি কি হইতে পারে? আর একটু চিন্তা করলে তোমরা একদম কাছাকাছি গেছো। শেয়ার ফোর্স, আচ্ছা গেল। তারপরে স্ট্রেস। স্ট্রেসও ইন্টারনাল অবশ্যই, কিন্তু স্ট্রেসটা আমরা এটাতে বের করি না আসলে, কিন্তু ইন্টারনাল ফোর্সের মধ্যে স্ট্রেসও পড়ছে। তারপরে ফোর্স এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস পাচ্ছে। আর কি হইতে পারে? তোমরা বললা যে মানে যেটা আমাদের এখানে বের করতে হয় সেই হিসেবে বলে টেনশন কম্প্রেশন আর শিয়ার পর্যন্ত ঠিক আছে, আরেকটা আছে, আর মাত্র একটা মিসিং আছে 3টার ভিতরে। বেন্ডিং মোমেন্ট, টরশন। বেন্ডিং মোমেন্ট, মূলত এই 3টা জিনিসই লাগবে। একটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, মানে টেনশন কম্প্রেশন, এক্সিয়াল ফোর্স, টেনশন কম্প্রেশনকে সংক্ষেপে সরাসরি এক্সিয়াল ফোর্স বলতেছে। আর হচ্ছে তোমার শিয়ার ফোর্স, আর একটা হচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট। তো পুরা স্ট্রাকচারের জন্য বা পুরা এলিমেন্টের জন্য, ধরো ফ্রেমের জন্য করি বা বিমের জন্য করি বা ট্রাসের জন্য করি,
একসাথে সবগুলো পয়েন্টের শিয়ার ফোর্স দেখাইতে গেলে বা একসাথে সবগুলো পয়েন্টের এক্সিয়াল ফোর্স দেখাইতে গেলে অথবা একসাথে সবগুলো পয়েন্টের বেন্ডিং মোমেন্ট দেখাইতে গেলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? কোয়েশ্চেনটা কি বুঝছো আমার? কি বুঝো নাই? আমি বললাম যে যেমন ধরো আমরা এই একটা বিম আছে, এই বিমের এক্সিয়াল ফোর্সটা প্রত্যেকটা পয়েন্টের জন্য দেখাইতে যাচ্ছি। এখানে এক্সিয়াল ফোর্স কত, এখানে এক্সিয়াল ফোর্স কত, এখানে এক্সিয়াল ফোর্স কত, এখানে এক্সিয়াল ফোর্স কত। প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি এক্সিয়াল ফোর্স আমি দেখাইতে চাই তাহলে ডায়াগ্রাম দিয়ে দেখাই। তাহলে আমি বলতে চাচ্ছি ইন্টারনাল ফোর্স আমরা রিপ্রেজেন্ট করব আসলে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। মূলত আমরা এই তিনটা ডায়াগ্রামকেই বোঝাচ্ছি ইনডাইরেক্ট বল। তোমরা যেটা বলছো ওইটাই, এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এই বের করতেছি, কিন্তু প্রতিটা পয়েন্টের জন্য একসাথে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আসলে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাই বলতে চাচ্ছি। এবং ডিফারেন্ট স্ট্রাকচার মানে আসলে ফুল স্ট্রাকচারেরই করা হয়। মানে ধর একটা ফ্রেম, মানে হচ্ছে যে ধরো 3 স্টোরেড বিল্ডিং এর ফ্রেম বা 2 স্টোরেড বিল্ডিং এর ফ্রেম, সেটা একসাথে পুরো ফ্রেমের উপরে এসএফডি, বিএমডি এন্ড এফডি। এখন আমাকে বলো একটা ফ্রেমের মধ্যে কি কি থাকে। ধরো আমি যদি একটু অন্যভাবে দেখাই, যেমন ধরো ফিক্স সাপোর্ট, এটাও ফিক্স সাপোর্ট, এটাও ফিক্স সাপোর্ট। এটা কত স্টোরেড বিল্ডিং? আমি যে ছবিটা আঁকলাম 2 স্টোরি, মানে 2টা ফ্লোর আছে সোজা কথা। তাহলে এই হিসাবে মানে এটা যদি 1F হয়, এটা যদি 2F হয়, তাহলে 2 স্টোরি। তাহলে এটাতে যদি তুমি এসএফডি আঁকো তাহলে কিসের কিসের এসএফডি আসবে, আর যদি এফডি আসো তাহলে কিসের কিসের এফডি আসবে, এবং বেন্ডিং মোমেন্ট আঁকলে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে কিসের কিসের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসবে। এটার মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট গুলো কি কি, স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো কি, বা এসএফডি বা বিএমডি কিসের কিসের আঁকা আঁকা হইতে পারে এই ফিগারটার জন্য। এখানে যে স্ল্যাবের আঁকা যাইতে পারে, বুঝি নাই। এখানে যে স্ল্যাব টাইপের যেটা আছে সেটা, তারপর হচ্ছে কলাম, এটার হচ্ছে এসএফডি বিএমডি আঁকা যাইতে পারে। ফ্রেমে কি স্ল্যাব থাকে? না মানে হচ্ছে এখানে যেহেতু বিল্ডিং টাইপের, সেজন্য আমি ফ্রেম হিসেবে বললো তাহলে প্রত্যেকটা মেম্বারের আলাদা আলাদা করে আঁকতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মেম্বার গুলোর নামগুলো কি, নামগুলোই জানতে চাচ্ছি। একটা কমন নাম আছে প্রত্যেকটা জিনিসের, অ্যালফাবেট দিয়েও নাম দেওয়া যায়, কিন্তু নরমালি একটা মেম্বারের নাম থাকে জেনারেলি। তোমরা একজন গেছিলে কাছাকাছি? স্যার ফ্রেম না, ফ্রেমটা তো পুরাটাকে মিলে বল। ফ্রেমের কলাম বিম কম্পোনেন্টের কলাম আর বিম, আমি ওটাই জানতে চাচ্ছিলাম। এই হরাইজন্টাল গুলোকে বিম বলে আর ভার্টিক্যাল গুলোকে কলাম বলতেছে। তাহলে কলামের এফডি যেমন হইতে পারে, বিমের এফডিও হইতে পারে। আবার কলামের এসএফডি যেমন হইতে পারে, বিমেরও এসএফডি হইতে পারে। আবার কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেরকম হইতে পারে, বিমেরও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতে পারে। তাহলে একটা ফ্রেমকে ডিটেইলস অ্যানালাইসিস করার জন্য যে ইন্টারনাল ফোর্স গুলো আমরা বের করি ডায়াগ্রামের মাধ্যমে সরাসরি দেখাই দিই, তাহলে ম্যাক্সিমাম কয়টা ডায়াগ্রাম হতে পারে? ম্যাক্সিমাম 3টা। কি কি? এফডি, এসএফডি আর বিএমডি। কলামের জন্য একবার হবে, বিমের জন্য একবার হবে, তাহলে 6টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? আমি আলাদা আলাদা করে যদি আঁকি, তাহলে বিমের জন্য একবার, আবার কলামের জন্য একবার, তাহলে টোটাল 6টা ডায়াগ্রাম হয়ে যায়। তো পরীক্ষায় জেনারেলি এই 6টা ডায়াগ্রামের মধ্যে 6টা ডায়াগ্রামই আঁকতে দেয় না, কারণ 6টা ডায়াগ্রাম যদি সবগুলোই আঁকতে হয় তাহলে অঙ্কটা লেন্দি হয়ে যায়। তো সেজন্য তোমাদের হয়তো 2টা 3টা বিভিন্নবার বিভিন্ন ধরনের করে আসে, পরীক্ষার কোয়েশ্চেন দেখলেই দেখতে পাবে।
আচ্ছা গেল এগুলো আমি এগুলো আসলে স্যারে পড়াবেন ডিটেলস, আমি তো স্যারের পার্ট মানে তখন আরেকটু আলোচনা করে দিব। তারপরে ইট এইমস at providing the necessary analysis foundation for design courses এর জন্য যে ফাউন্ডেশনটা লাগে মানে যে ভিত্তিটা লাগে বা যে বেসিকটা লাগে সেই ধরনের নেসেসারি কিছু অ্যানালাইসিস প্রোভাইড করাটাই হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য বা লক্ষ্য, ঠিক আছে। এবং সেগুলোর মধ্যে ডিজাইন কোর্সের মধ্যে কি কি, রেইনফোর্স কনক্রিট ডিজাইন আর স্টিল ডিজাইন। রেইনফোর্স কনক্রিট ডিজাইন তোমরা 3-1 এ থিওরি কোর্স পড়ে আসছো, 3-1 এই তো পড়ছো। হ্যাঁ 3-1 এই পড়ছো, আমাদেরকে পড়াইছেন মাহমুদুর রহমান স্যার আর সৃষ্টি আপু পড়াইছেন মানে আমার জানা মতো 2 ক্রেডিট আর 1 ক্রেডিট। সৃষ্টি আপু মানে 2 ক্রেডিট ছিল, মাহমুদুর রহমান স্যার 1 ক্রেডিট ছিল, তাই না? জি স্যার। তাহলে এই রেইনফোর্স কনক্রিট ডিজাইনটা তোমরা 3-1 এও পড়ছো, 3-2 তেও আছে, 3-1 থেকে পড়া শুরু করছো। স্টিল ডিজাইনটা কোথায় পড়বা বলো দেখি, এখনো কি পড়ছো স্টিল স্ট্রাকচার ডিজাইন? না স্যার। হালকা কিছুটা পড়ছো বলবো আমি। তোমাদের 3-1 এ যেটা ট্রাসের ডিজাইনে স্টিল সেকশন ইউজ হয়, ট্রাস যেটা পড়ছো, ট্রাসের ডিজাইন যেটা পড়ছো, তাই না? সেখানে স্টিলের কম্পোনেন্ট ডিজাইন করছো না? জি স্যার। মানে পার্লিনের জন্য ডিজাইন বা স্যাগরডের জন্য ডিজাইন, সেখানে কিন্তু এল সেকশন অথবা আই সেকশন এই ধরনের স্টিল সেকশন ডিজাইন করছিল, তো সেখানে হালকা পড়ছো। তবে মূলত মানে স্টিল কোর্স হিসেবে পড়বা 4-2 থেকে। 4-2 তে 3 ক্রেডিটের কোর্স আছে স্টিল ডিজাইন স্ট্রাকচার, দেখবা তোমরা 4-2 এর সিলেবাসটা দেখলেই দেখতে পাবে। আচ্ছা যাক, it also aims at preparing for more advanced analysis courses। তাহলে এই অ্যাডভান্সড অ্যানালাইসিস কোর্সে যখন যাবা, আরো এখন যেটা পড়তেছো সেটা থেকেও আরো অ্যাডভান্সে যদি যাও, তাহলে সেটার মানে স্টার্টিংটা করার জন্য তোমার এখানে এই নলেজটাতে প্রিপেয়ার্ড থাকতে হবে। প্রিপেয়ার্ড মানে এই নলেজটা তোমাদের অ্যাভেলেবল থাকতে হবে, মানে অ্যাডভান্স অ্যানালাইসিস কোর্স করতে গেলেও এই নলেজটা লাগবে, সেজন্য এই নলেজটা প্রতি তোমাদের মানে নলেজটা তোমাদের দিয়ে দেয়ার, এটাই বুঝাইছে। তারপরে স্টুডেন্ট শ্যাল গেইন সাফিসিয়েন্ট নলেজ, মানে আমরা স্টুডেন্টই আমরা একটা সাফিসিয়েন্ট নলেজ গেইন করব এন্ড স্কিল নলেজ জ্ঞান মানে নলেজ অ্যাটেইন করব এবং স্কিলও অ্যাটেইন করব টু অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইনডিটারমিনেট সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারস। ইনডিটারমিনেট সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারস কিভাবে সলভ করতে হয়, যেমন আমরা এই পর্যন্ত জেনে আসছি ইনডিটারমিনেট মানে হচ্ছে ইনডিটারমিনেট মানেটা কি, তোমরা কি ডিটেইলস বলতে পারবা? মানে ইনডিটারমিনেট মানে কি ডিটারমাইন করা যায় না নাকি কি বলতে পারবা? স্যার ইকুয়েশন স্যার 3টা আসলে ডিটারমিনেট ধরা হয়, আর এর বেশি যদি আসে তাহলে ইনডিটারমিনেট। x y z। আচ্ছা একজনে ভিউ দিলা, আর অন্যজনের কোনো ভিউ থাকলে বলো, অন্য কারো। মানে সে যে ভিউটা দিচ্ছে সেটার মধ্যে হালকা একটু এরর আছে, সেটা কিও বলতে পারবে? আননোন 3-এর অধিক। আননোনের অধিক বলতেছে, কি কি আননোনের অধিক, কোন জিনিসটা আননোনের অধিক? ইকুয়েশন চেয়ে অধিক। উল্টা বলতেছে মনে হয়, আননোনটা ইকুয়েশনের রিঅ্যাকশন, আননোনটা ইকুয়েশনের অধিক হইলে আমাদের ইনডিটারমিনেটটা হয়। কিন্তু কোন ধরনের ইকুয়েশন, কোন ধরনের ইকুয়েশন, এটা আবার অন্যান্য সেকশনরা পারছে। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তো আসলে কিন্তু ইকুয়েশন অনেক ধরনের হইতে পারে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে যদি স্ট্রাকচারটা সলভ করতে না পারো তাহলেই আমরা সেটাকে ইনডিটারমিনেট বলতেছি। আসলে কিন্তু সেটা ডিটারমাইন করা যায় অন্য ইকুয়েশনের হেল্প। তোমাদেরকে আমি আপাতত 2 ধরনের ইকুয়েশন বলে রাখছি। ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা আমরা এতদিন ধরে পরে আসতেছি,
আর 4-1 গিয়ে একটা নতুন ধরনের ইকুয়েশন পড়বা, সেটাকে বলা হয় যে কনসিস্টেন্ট, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, লিখতে পারতেছি না, পেনটা কাজ করতেছে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমাদের ডিফরমেশন রিলেটেড ইকুয়েশন, বুঝতে পারছো? একটা ডিফরমেশন রিলেটেড ইকুয়েশন আর একটা হচ্ছে ফোর্স রিলেটেড ইকুয়েশন। ফোর্স রিলেটেড ইকুয়েশনকে বলা হয় ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, আর ডিফরমেশন রিলেটেড ইকুয়েশনটার নামটা সি দিয়ে শুরু, আমার নামটা এখন মনে আসতেছে না, যারা আমি পড়াইতে পড়াইতে যদি আমার মাথায় আসে তাহলে আমি আবার বলবো। কনসিস্টেন্ট ইকুয়েশন নাকি কি জানি বলে, আপাতত মনে আসতেছে না, যারা আমার মনে আসলে আমি লিখে দিব। তাহলে দুই ধরনের ইকুয়েশন আছে, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আর একটা হচ্ছে তোমার ডিফরমেশন রিলেটেড ইকুয়েশন, তিনটা থাকে। তো ডিফরমেশন রিলেটেড ইকুয়েশনের হেল্প নিয়ে জেনারেলি আমাদের এই স্ট্রাকচারটা সলভ করতে হয়। তাহলে ইনডিটারমিনেট মানে যে সলভ করা যায় না তা কিন্তু না, ইনডিটারমিনেট মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে তুমি স্ট্রাকচারটা সলভ করতে পারবা না, বুঝতে পারছো? তাহলে এই ইনডিটারমিনেট স্ট্রাকচারের অ্যানালাইসিসটা এখানে কিছুটা পড়বো আমরা, এবং কিসের কিসের উপরে, বিমের উপরে পড়বো, ফ্রেমের উপরে পড়বো, ট্রাসের উপরে পড়বো এবং মাল্টি স্টোরেড বিল্ডিং এর উপরে পড়বো। মাল্টি স্টোরেড বিল্ডিং মানে এই ধরনের ফ্রেম, মাল্টি স্টোরেড বিল্ডিং ফ্রেমের উপরে, ঠিক আছে? কিছুক্ষণ আগে যে একটা ছবি এঁকে দিছি এই ছবিটার মতো করে। and apply the analysis result for practical design. তো প্র্যাকটিক্যাল ডিজাইন করতে গেলে তো তোমাদের অ্যানালাইসিসও করতে হয়, এই অ্যানালাইসিসের জিনিসটা আসবে এখান থেকে, তবে এই অ্যানালাইসিসের ডাটাগুলো ডিজাইনে আমরা সরাসরি ইউজ করব, সেই জিনিসটাই লেখা আছে প্র্যাকটিক্যাল ডিজাইন। তারপরে হচ্ছে আমি এগুলো একটু ডিলিট করে দিই। তারপরে হচ্ছে দে মানে হচ্ছে যে আমাদের কথা বোঝাচ্ছে, মানে আমরা স্টুডেন্টরাই লার্ন টু অ্যানালাইজ, মানে তারা শিখবে লার্ন টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচারস ফর উইন্ড এন্ড আর্থকুয়েক। উইন্ড এবং আর্থকুয়েক লোডের জন্য তোমরা অ্যানালাইসিসটা শিখবা। তো এতদিন ধরে আমরা যে লোড গুলো পড়ছি সবগুলোই হচ্ছে গ্রেভিটি লোড বা ভার্টিক্যাল লোডের জন্য পড়ছি, যেগুলো ভার্টিক্যালি নিচের দিকে কাজ করে বা উপরের দিকে কাজ করে। গ্রেভিটি লোড মানে নিচের দিকেই, মানে সেলফ ওয়েট টাইপের ওয়েট গুলো, ডেড লোড, লাইফ লোড, এগুলো সবগুলোই গ্রেভিটি লোড। আর অন্য ধরনের লোড আছে হচ্ছে উইন্ড আর আর্থকুয়েক লোড। উইন্ড আর আর্থকুয়েক কে একসাথে কোন ধরনের লোড বলা বলতে পারবা কি? ল্যাটারাল ল্যাটারাল লোড বলে, ঠিকই বলছো, ল্যাটারাল লোড বলে। ল্যাটারাল লোড, ল্যাটারাল লোড। তাহলে ল্যাটারাল লোড দুই ধরনের হইতে পারে, উইন্ড এবং আর্থকুয়েক লোড। এবং উইন্ড লোডের ক্যালকুলেশন তো তোমরা ট্রাসের ক্ষেত্রে কিন্তু গত সেমিস্টারে পড়ে আসছো, তাই না? 312 তে। কিন্তু আমি বলবো কি, তোমরা উইন্ড লোডের ক্যালকুলেশনটা কোন মেথডে করছো, মানে কোন কোড ফলো করে করছো? কেউ কি জানো? বিএনবিসি স্যার। বিএনবিসি কত? $97 স্যার মেবি। বিএনবিসি ওইটা 93 তে ইয়ে হয়েছিল, মানে ড্রাফট হয়েছে, ফাইনাল ড্রাফট, তারপরে অ্যাপ্রুভ হয়েছে সেটা 2006 এ। মানে আসল কথা হচ্ছে বিএনবিসি 2006, যেটা অ্যাপ্রুভাল ডেট হিসেবে যদি ধরি, তবে 93 থেকেই ওইটা ইউজ হচ্ছে। তবে গ্যাজেটেড হয়েছে, বাংলাদেশ গ্যাজেটেড হয়েছে 2006 তে। এরপরে 2016-17 দিক থেকে নতুন করে আবার বিএনবিসি নতুন করে কিছু আপডেট করার ট্রাই করা হয়েছিল, এবং সেটা এই 2021-এ এসে 2021-এর মার্চের 11 তারিখ গ্যাজেটেড হয়েছে। তাহলে এখন যে মেথডটা ফলো হবে সেটা হচ্ছে নতুন বিএনবিসি হিসেবে ফলো করতে হবে। কেউ যদি এখন বর্তমানে ডেটে পুরাতন বিএনবিসি হিসেবে বিল্ডিং ডিজাইন করে তাহলে কিন্তু সেটা ইলিগ্যাল বলে বিবেচিত হবে, বুঝতে পারছো?
মানে আমি বুঝাইতে চাচ্ছি নতুন বিএনবিসি কোড জানার ইম্পর্টেন্সটার উপরে। তো এখন যেহেতু নতুন বিএনবিসি কোড চলে আসছে, তাহলে উইন্ড এবং আর্থকুয়েক লোড যাই হোক না কেন আমাদের নতুন বিএনবিসি কোডে যাইতে হবে। তো যার কারণে তোমরা যে ট্রাসের ক্ষেত্রে উইন্ড লোড ক্যালকুলেশন বিএনবিসি আগে পরে আসছিল, তো রিয়েল লাইফে যখন ট্রাস ডিজাইন করবা তখন হয়তোবা আগের বিএনবিসি কোড যেটা ছিল সেটা ফলো করে লাভ হবে না, মানে তোমাদের আবার নতুন করে স্টাডি করতে হবে। বুঝতে পারছো? তো এটা সম্বন্ধে হয়তো ইটেপস এ কিছুটা পড়বা। ইটেপস মানে পোর্টফোলিওতে যে সফটওয়্যারটা আছে সেগুলোতে উইন্ড এবং আর্থকুয়েক লোডের ক্যালকুলেশনে দেখবা, তখন হয়তো তোমাদের নতুন মেথডটাই দেখানো হবে। এটা হচ্ছে যে কোর্স টিচার যারা আছেন ওনাদের উপর ডিপেন্ড করে। তবে আমি গতবার আর্থকুয়েক লোডটা 3-2 তে পড়াইছি, মানে থিওরি কোর্স আর কি। মানে এই কোর্সটাতে এই আর্থকুয়েক লোডের ক্যালকুলেশনটা আমি নতুন বিএনবিসি হিসেবে পড়াইছি। এইবার সেটা তোমাদের স্যারে পড়াবেন আর্থকুয়েক লোডের ক্যালকুলেশনটা, উনিও নতুন বিএনবিসি হিসেবে পড়াবেন আমি যতদূর জানি। একটু ভালো মতো খেয়াল করার ট্রাই করো, কারণ এগুলো তোমাদের যখন রিয়েল লাইফে তোমরা কোনো জায়গায় জবে যাবা ওই বিএনবিসি কোড ফলো করেই কিন্তু করতে হবে। আর এখানে দুইটা টেক্সট বইয়ের নাম দেয়া আছে আর একটা রেফারেন্স বইয়ের নাম দেয়া আছে। তোমরা চাইলে অ্যাভেলেবল টেক্সট বইগুলো অ্যাভেলেবল রাখতে পারো আমাদের কাছে, বাট এগুলোর কোনো পিডিএফ আমি পাই নাই। তোমরা যদি পাও তাহলে আমাকে জানাইও বা আমার সাথে পিডিএফটা একটু শেয়ার করো। আর স্যার পিডিএফ দিচ্ছেন তোমাদের বইয়ের? জি, 4টা বই পিডিএফ। মানে সেখানে এই বইগুলো আছে কিনা দেখো। আর যদি নাও থাকে তোমরা 4টা বইয়ে আমার সাথে আমাকে একটু পাঠিয়ে দিয়ে রাখো বা ড্রাইভের মাধ্যমে একটু শেয়ার করে রাখো। আচ্ছা, এবার আসে হচ্ছে ক্লাস শিডিউল ফর ফল 2020। এটা হচ্ছে রেজা স্যারে যে 2 ক্রেডিট নেবেন সেই 2 ক্রেডিটের কোর্স শিডিউলার। তো ফার্স্টে আমি আমার পার্টটা বলে আসি। এটা হচ্ছে আমার পার্টে আমি কি কি পড়াবো এক ক্রেডিটের মধ্যে সেটার শিডিউলটা। তাহলে সেটা সম্বন্ধে আমি একটু আলোচনা করি। প্রথম দিন হচ্ছে আসলে সিলেবাস, তারপরে হচ্ছে ওই বিভিন্ন ফান্ডামেন্টাল সম্বন্ধে জেনারেলি আলোচনা করা হয়, মানে অল্প ক্লাস করে ছেড়ে দেওয়া হয় আর কি। এটাই হচ্ছে রিভিউ অফ ফান্ডামেন্টালস, জেনারেলি স্ট্যাটিক্যালি ডিটারমিনেটিভ ডিটারমিনেন্ট, তারপর ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, এইসব জিনিস মানে যেসব বেসিক লাগবে এইগুলো আসলে স্যারই মূলত আলোচনা করে দিবেন, সেজন্য আমি বেশি করতেছি না এবং স্যারের পার্টেই ছিল। তারপর হচ্ছে ডিফ্লেকশন অফ বিম করবো আমরা। তাহলে ডিফ্লেকশন অফ বিম কি আমরা আগে পরে আসছিলাম কোন জায়গায়? মনে করে দেখো দেখি। SM2 তে পড়ছিলাম। হ্যাঁ, SM2 তে পড়ছিলাম। এখন আমরা সেই ডিফ্লেকশন অফ বিম করবো। তাইলে তোমাদের মনে কনফিউশন আসতে পারে না আমরা 2 তে পরে আসছি সেই জিনিস কেন পড়তেছি? সেম জিনিস তো করার কথা না, হয়তো সেম জিনিসের উপর বেস করে অন্য নতুন জিনিস করব অথবা সম্পূর্ণ নতুন জিনিস করব। তাহলে এটা কি নতুন জিনিস হচ্ছে নাকি পুরাতন জিনিস? পুরাটা একটু পরে দেখো দেখি। নতুন মেথডটা নতুন, পুরাতন জিনিস বের করতেছি। মানে রিফ্লেকশন অফ বিমটা আগে পরে আসছে কিন্তু মেথডটা নতুন, যে মেথডে করবো সেই মেথডটা নতুন। তাহলে ডিফ্লেকশন অফ বিম আগে যে মেথড গুলো তো পরে আসছে সেই মেথড গুলোর নাম কি মনে আছে? মোমেন্ট এরিয়া মেথড, ইন্টিগ্রেশন মেথড, আর হচ্ছে কনজুগেটেড বিম মেথডও তোমরা পড়ছো শুনলাম। মানে তোমাদের তোমরা নিজেরাই তো সেকশন, বি সেকশন এবং সি সেকশনের কাছ থেকে শুনলাম যে তোমরা কনজুগেটেড বিম মেথডও পড়ছো। তবে আরেকটা মেথডও আছে, ইলাস্টিক লোড মেথড। টোটাল 4টা মেথড ছিল তোমাদের সিলেবাসের মধ্যে, হয়তো তোমাদের কোর্স টিচার 3টা মেথড পড়াইছেন, ইলাস্টিক লোড মেথডটা পড়ার নাই। আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের অনলি 2টা মেথড পড়ানো হয়েছিল, একটা হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড আর ইন্টিগ্রেশন মেথড। তবে আসানুল্লাহ সিলেবাসে দেখলাম যে আরো 2টা মেথড বেশি আছে, একটা হচ্ছে ইলাস্টিক লোড মেথড এবং কনজুগেটেড বিম মেথড। যাক, এখন আমরা আরেকটা নতুন মেথড দেখবো, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। এটা হচ্ছে 3-2 এর সিলেবাসে এসে ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা বিমের ডিফ্লেকশন বের করব। এটাও সেম। আর এটা হচ্ছে ফ্রেমের ডিফ্লেকশন বের করব, ফ্রেমের যে কোনো একটা পয়েন্টের ডিফ্লেকশন। ধরো
ফ্রেমটা এই ধরনের প্রথম কথা, এখানে ধরো এটা, তারপরে রোলার সাব, তারপরে এইটাতে এই পাশে লোড আছে, এই পাশে লোড আছে, এই পাশে লোড আছে, এই পাশে লোড আছে। তাহলে এই পয়েন্টটা লোড টোড দেওয়ার কারণে কত দূর ডানে বা বামে গেছে, মানে হরাইজন্টাল মুভমেন্ট কত দূর হয়েছে এই পয়েন্টে, ধরো এটা ডি পয়েন্ট, তাহলে ডিটারমাইন দ্য হরাইজন্টাল ডিফ্লেকশন অফ ডি। এখানে লোড গুলোর ভ্যালু থাকবে এবং কত ডিস্টেন্স দূরে দূরে লোড গুলো থাকবে এমন টাইপের থাকে। ওই ফ্রেমেরও ঠিক একই ধরনের যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের ডিফ্লেকশন বের করতে হইতে পারে মানে কি হবে। তো একইভাবে এটাও ফ্রেমেরটা, এটাও ফ্রেমেরটা, এটাও ফ্রেমেরটা। তারপরে আসতেছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। আচ্ছা, এখন আমার মনে আসছে, ওই যে আমি একটু বাদ দিয়ে আসছিলাম, মনে আছে ডিফরমেশন রিলেটেড ইকুয়েশন গুলোর নাম একসাথে কি বলে, আমি একটু মিস দিয়ে আসছিলাম। ফোর্স রিলেটেড তিনটা ইকুয়েশনের নাম ছিল ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, আর ডিফরমেশন রিলেটেড তিনটা ইকুয়েশনের নাম হচ্ছে কনসিস্টেন্সি ইকুয়েশন। এই কনসিস্টেন্ট নামটা এখানে দেখে মনে আসলো, নামটা হচ্ছে কনসিস্টেন্সি ইকুয়েশন। কনসিস্টেন্সি ইকুয়েশন এটা হচ্ছে ডিফরমেশন রিলেটেড ইকুয়েশন। ডিফরমেশন তিন ধরনের হইতে পারে, একটা হচ্ছে এক্সিয়াল ডিফরমেশন, আর একটা হচ্ছে ডিফ্লেকশন, আর একটা হচ্ছে তোমার রোটেশন। এই তিন টাইপের ইকুয়েশনকে একসাথে কনসিস্টেন্সি ইকুয়েশন বলে। আর ফোর্স এর মধ্যে তিন টাইপের যে ইকুয়েশন সেগুলো হচ্ছে এক্সিয়াল ফোর্স, তারপরে হচ্ছে শিয়ার ফোর্স, তারপরে হচ্ছে মোমেন্ট। এই তিনটা ইকুয়েশনকে একসাথে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলে। আচ্ছা গেল। তাহলে এই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডেও আমরা বিমের অ্যানালাইসিস করব, কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে আমরা ফ্রেমের অ্যানালাইসিস করব, কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে আমরা ট্রাসের অ্যানালাইসিসটা করব। তাহলে দেখো, আমি সংক্ষেপে বলতে গেলে আমার সিলেবাসটা হচ্ছে বিম এবং ফ্রেম অ্যানালাইসিস করব দুইটা মেথডে, একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড আর হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড, আর ট্রাসটা করব অনলি কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। তাহলে তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে না, ট্রাসটা আমি ভার্চুয়াল ওয়ার্ক মেথডে করতেছি না কেন, বলতে পারবে কেউ? মানে আন্দাজে বলতে পারার কথা না, যদিও তোমাদের কি মনে হয় সেটাই রিকোয়েস্ট। হ্যালো, শুনতেছো আমার কথা? জি স্যার জি স্যার, শুনতেছি। শুনতেছি। মানে আমি বিম, ফ্রেম আর ট্রাস করতেছি কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে, কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমি বিম, ফ্রেম আর ট্রাসটা করতেছি না কেন, বিম ফ্রেম করতেছি, ট্রাসটা করতেছি না কেন, বা আমার কোর্স আউটলাইনের মধ্যে নাই কেন? সিলেবাসে কিন্তু আছে, আমরা করে ফেলছি এর আগে। সিলেবাসে আছে, এটা আসলে স্যারে পড়াবে, স্যারের পার্টে আছে সেটাই। সেটা তোমরা এখনো দেখো নাই, বলতে পারবে না, সেটাই স্বাভাবিক, সেজন্য আমি বলতেছিলাম, মানে তোমাদের আইডিয়া থেকে বলতে পারো। তাহলে আমার পার্টটা কি ক্লিয়ার কিনা দেখো, তারপর আমি স্যারের পার্টে। মানে আমরা বিম, ফ্রেম আর ট্রাসের অ্যানালাইসিস করব কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড, আর বিম আর ফ্রেম করব ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার টোটাল সিলেবাস, মানে আমার ক্রেডিটেড সিলেবাস। ক্লিয়ার তো সবার? জি স্যার। তবে তোমরা এখনো ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা কি, কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডটা কি, এগুলো কিন্তু জানো না। এটা স্বাভাবিক, এটা যখন আমরা পড়া শুরু করব তখন জানতে পারবো। তাহলে আমরা স্যারের পার্টটাতে যাই একটু। স্যারের ফার্স্ট ক্লাসে হয় জেনারেলি, ফার্স্ট ক্লাস না আসলে ফার্স্ট উইক, এটা উইক ওয়াইজ ডিস্ট্রিবিউটেড। আমার এক উইক মানে একটা ক্লাস, কিন্তু স্যারের এক উইক মানে কিন্তু দুইটা ক্লাস। তাহলে সেই হিসেবে উনি রিভিউ অফ ফান্ডামেন্টালস, উনিও ফান্ডামেন্টালস এর রিভিউ দিবেন। তবে এই রিভিউর মধ্যে কি কি থাকবে, টাইপস অফ স্ট্রাকচার, স্ট্রাকচার কয় ধরনের হইতে পারে, যেমন ডিটারমিনেন্ট স্ট্রাকচার, ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার, তারপর সাপোর্ট সিস্টেম, সাপোর্ট কয় ধরনের পড়ছো তোমরা এ পর্যন্ত?
চার ধরনের। রোলার হিঞ্জ, ফিক্সড লিংক। আর একটু স্পেসিফাই করতে পারবা? আচ্ছা আমি বলি, একটা পড়ছো তোমরা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, তারপরে হচ্ছে রোলার সাপোর্ট, হিঞ্জ অথবা পিন সাপোর্ট আর কি, আর একটা হচ্ছে লিংক সাপোর্ট অনেকে পড়ছো। ওয়ান টাইপস অফ রোলার সাপোর্টের মতোই, যে বরাবর আছে সে বরাবরই রিঅ্যাকশন দিবে। তারপরে আরো কিছু স্পেশাল টাইপ অফ সাপোর্ট সিস্টেম পড়বা, এটা আসলে স্যারে পড়াবেন কিনা বা আমার পার্টেও থাকতে পারে। যেমন ধরো গাইডেড রোলার, আমি নামটা লিখে দিচ্ছি আপাতত, সেটা সম্বন্ধে আমরা আরো পরে জানতে পারবো। গাইডেড রোলার হচ্ছে রোলারের স্পেশাল টাইপ অফ রোলার সাপোর্টের মতোই, কিন্তু একটু ক্রাইটেরিয়া সামান্য ভিন্ন আছে, সেটা হচ্ছে গাইডেড রোলার। তারপরে হচ্ছে এই টাইপের আরো কিছু স্পেশাল ক্যাটাগরির সাপোর্ট সিস্টেম থাকতে পারে, সেটা যখনই পড়ানো হবে তখনই ক্লিয়ার করা হবে। এখন আমি এটা সম্বন্ধে ডিটেইলস বলতেছি। আচ্ছা গেল। তারপরে হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি? বলতে পারবা? ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি নাম্বার দিয়ে যেটা বের করা ওটা। আচ্ছা ওইটাই তো, আমি একটু ডিটেইলস বলি, তোমরা একটু খেয়াল করার ট্রাই করো। সেটা হচ্ছে যেমন ধরো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 2D এর জন্য আছে কয়টা? টোটাল 3টা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে। কিসের জন্য বলতেছি আমি বলতেছি 2D এর জন্য। 3D তে কিন্তু ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 6টা, 2D এর জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই, সামেশন মোমেন্ট, 3টা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমি 2D এর জন্য বলতেছি। তাহলে 2D এর জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 3টা। কিন্তু যেমন ধরো আমি একটা স্ট্রাকচার এখানে আঁকতেছি, ধরো একটা বিম আঁকতেছি, ধরো এই স্ট্রাকচারটা আঁকলাম। এই স্ট্রাকচারে টোটাল আননোন কয়টা? এটা ধরো P1, এটা ধরো P2। টোটাল আননোন কয়টা বা রিঅ্যাকশন গুলো কয়টা? টোটাল রিঅ্যাকশন 5টা স্যার। তাহলে আননোন হচ্ছে টোটাল 5টা, কিন্তু আমাদের ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে জেনারেলি 3টা ইকুয়েশন দিয়ে 3টা ভ্যালু আমি বের করতে পারবো, ঠিক আছে? যতটা ইকুয়েশন ততটা, মানে 2টা ইকুয়েশন সলভ করলে 2টা যেমন আননোন পাওয়া যায়, সেরকম 3টা ইকুয়েশন সলভ করলে আমরা 3টা আননোন বের করতে পারবো। কিন্তু আমাদের আননোন টোটাল কয়টা? 5টা। তাহলে কয়টা আমরা বের করতে পারতেছি না? 2টা। সেটাই হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। তো সেটা যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করো তাহলে যেটা হয় সেটা হচ্ছে DOSI, যেটা তোমরা বললা ডসি বললা, এটা হচ্ছে DOSI, হচ্ছে ডিগ্রি অফ অ্যাস্থেটিক্যালি ইনডিটারমিনেন্ট অথবা অ্যাস্থেটিক ইনডিটারমিনেন্স। ডিগ্রি অফ অ্যাস্থেটিক ইনডিটারমিনেন্স। তাহলে এই স্ট্রাকচারাল কম্পোনেন্টের জন্য আমি যে ছবিটা আঁকছি সেটার জন্য ডসি কত বা DOSI কত? 2 ডিগ্রি। 2, মানে 5 - 3 = 2। আচ্ছা গেল। এখন আমি যদি সেটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ না করে কনসিস্টেন্সি ইকুয়েশন ইউজ করি, তখন সেটার নাম কি হবে? বলতে পারবা? একটু পার্থক্য হবে, কিন্তু দুইটাতেই ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, মানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সিটা সেম থাকবে। তাহলে কোন ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে এখানে? এস ওয়ার্ডটা চেঞ্জ হবে, এস এর জায়গায় আসলে কে হবে। এটা হচ্ছে ডিগ্রি অফ কাইনেটিক ইনডিটারমিনেন্সি বা কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি, এটাকে বলা হয় DOKI। এটা তোমরা 4-1 এ গিয়ে পড়বা, মানে 3-2 পর্যন্ত এটা ধরা ছোঁয়া পাবে না।
এটা 4-1 গিয়ে পড়বা, 4-1 স্ট্রাকচারাল অ্যানালাইসিস যেটা 3 পড়বা সেটাতে। তো আমি সেজন্যই দুটাকে কম্পেয়ার করার জন্য, তোমাদের কম্পারিজনটা যাতে ইজি হয়, তাহলে সেজন্যই আমি দুইটা সম্বন্ধে আলোচনা করতেছি, যদিও এটা তোমাদের সিলেবাসে নাই, ডিওকে আইটা এই 3-2 এর সিলেবাস। তবে দুইটা একই সাথে আলোচনা করলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবা, কারণ যখন 4-2 তে যাবে তখন ডিওকে আই সম্বন্ধে আলোচনা করবে, সরি 4-1 এ যাবে ডিওকে আই সম্বন্ধে আলোচনা করবে, ডিওএসআই সম্বন্ধে আলোচনা করবে না শেষ, তখন তোমরা আবার কম্পেয়ার করতে পারবে না, সেজন্যই আমি আগে থেকে তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখতেছি। তারপর হচ্ছে স্ট্রাকচারাল মেম্বারস কি কি ধরনের হইতে পারে, যেমন স্ট্রাকচারাল মেম্বার বা কম্পোনেন্টস এর মধ্যে আছে বিম, কলাম, ফ্রেম, ট্রাস, সেগুলো ওই যেগুলো আমরা অ্যানালাইসিসে করতেছি ওগুলো। তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফোর্স এন্ড স্ট্রেসেস। ফোর্স আর স্ট্রেস কেন, স্ট্রেস মানে হচ্ছে আসলে ইন্টারনালটা, আর ফোর্স মানে হচ্ছে এক্সটার্নালটা। এক্সটার্নাল ফোর্স দেওয়ার কারণেই কিন্তু ইন্টারনাল ফোর্স তৈরি, ইন্টারনাল স্ট্রেসটা তৈরি হয় বা ইন্টারনাল ফোর্স তৈরি হয়, এটাই বোঝাইতে চাইছে, অন্য কোনো কিছু না। তারপরে হচ্ছে আমরা জেনারেলি ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করব। ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য এক্সাক্ট যে অ্যানালাইসিস সেটা আমরা করব না, আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করব। সেটাই লেখা আছে, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট করতেছি, কাইনেমেটিক্যালি বা কাইনেটিক্যালি করতেছি না। যেহেতু স্ট্যাটিক্যালি করতেছি তাহলে আমাদের বের করতে হবে ডিওএসআই নাকি ডিওকেআই। DOSI স্যার। ডিওএসআই বা ডসাই বা ডসি যেটা বলে আর। তো ডিওএসআই বের করতে হবে। যদি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ফর কাইনেটিক্যালি ইনডিটারমিনেট বলতো তাহলে ডিওকেআই বের। আচ্ছা, ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করব আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে, কারণ আমাদের এক্সাক্ট অ্যানালাইসিস করলে আমরা অ্যাকুরেট ভ্যালুটা পাই, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য অ্যাকুরেট ভ্যালুর কিন্তু অ্যাকুরেট ভ্যালুর কাছাকাছি ভ্যালু হইলেই আমাদের জন্য যথেষ্ট, কারণ আমাদের যে ডিজাইনটা হয় সবগুলো ডিজাইন কিন্তু এক্সাক্ট অ্যানালাইসিস না। এক্সাক্ট অ্যানালাইসিস হইলে আমাদের কখনো ফ্যাক্টর অফ সেফটি রাখতে হইতো না, ফ্যাক্টর অফ সেফটিটা রাখিয়েই কিন্তু আমাদের জিনিসগুলো এক্সাক্ট না। যেমন ধরো লোড কত আসবে একটা বিল্ডিং এর মধ্যে, লাইভ লোড কত হবে সেটা কখনো বলতে পারবা তুমি এক্সাক্ট ভাবে? যেমন ধরো একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি, টোটাল কতজন স্টুডেন্ট একসাথে নামবে সেটা কি তুমি ফিক্সড ভাবে বলতে পারো? সিঁড়ি দিয়ে কতজন স্টুডেন্ট নামবে একসাথে অ্যাকুরেটলি বলতে পারবা? এক্সাক্ট না স্যার, এটা কখনোই বলতে পারবো না, সেজন্যই কিন্তু আমরা ওই ফ্যাক্টর অফ সেফটি রাখছি। তো ফ্যাক্টর অফ সেফটিটা মূলত হচ্ছে ওই জন্যই রাখা হয়। তো যেহেতু এমনিই ফ্যাক্টর অফ সেফটি রাখতেছি আর আমাদের অ্যানালাইসিস গুলো এমনও এক্সাক্ট না, সেহেতু এক্সাক্ট অ্যানালাইসিস দিয়েও আমাদের কোনো কাজ নেই, মানে আমাদের সিনারিওটাই তো আমরা এক্সাক্ট করতে পারতেছি। তো সেজন্য আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস হইলে হয়। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে আনসারটা অ্যাকুরেট আসে না, তবে অ্যাকুরেট আনসারের কাছাকাছি ভ্যালু আসে, এবং সেই কনসেপ্ট ইউজ করে আমাদের আরেকটা মেথড আছে, সেই মেথডের নাম হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড। এবং এই ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়েছে রিয়েল লাইফে। তো সে ধরনের একটা সফটওয়্যার তোমরা 4-2 তে গিয়ে পড়বা। সে 4-2 এর যে সফটওয়্যারটা, হ্যাঁ বলো। ক্লাসে যায় একটা। ও ক্লাস টাইমটা কি শেষ হয়ে গেছে? আচ্ছা যাক, তাহলে এত ধরে আমি খেয়াল করে নিয়ে আসি। আচ্ছা দেখ, আমি তাহলে 1 মিনিট একটু রাখি, 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করব। এই ইনডিটারমিনেট স্ট্রাকচারের লোডিং সিস্টেম হইতে পারে ভার্টিক্যাল লোডের জন্য, ভার্টিক্যাল লোড মানে ওই ডেড লোড আর লাইভ লোডের জন্য, আর আরেকটা হবে ল্যাটারাল লোডের জন্য। এই ল্যাটারাল লোডেরটা এখানে লেখা আছে। সেটার আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে পোর্টাল মেথড আর ক্যান্টিলিভার মেথড। পোর্টাল মেথডও আছে, ক্যান্টিলিভার মেথডও আছে, এবং বিল্ডিং ফ্রেমের উপর ল্যাটারাল লোডও গেল। আরেকটা বললাম যে আর্থকুয়েক অ্যানালাইসিস পড়াবেন স্যার বিএনবিসি কোডে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস পড়াবেন উনি, মিল ব্যান্ড পড়বেন, মিল ব্যান্ড পড়াবে। মিল ব্যান্ড হচ্ছে জেনারেলি দেখতে হচ্ছে ফ্রেম আর ট্রাসের কম্বিনেশনে থাকে, এই ধরনের হয়, মানে মাঝখানে একটা ট্রাসের মতো থাকবে আর চারপাশে একটা ফ্রেমের কম্বিনেশন থাকবে। এটা সম্বন্ধে মিল ব্যান্ড তোমরা আগে পড়ে আসো না, এটা নতুন। আরেকটা জিনিস হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথডে ওই ট্রাসের ডিফ্লেকশনটা করবে, যেটা আমার পার্টে বাদ ছিল, বলছিলাম না আমার পার্টে যেটা বাদ আছে স্যারে পড়াবেন। এই এত দূরে স্যারের। ওকে, থ্যাংক ইউ, তোমরা লিখে নিতে পারো।
তাহলে এই রেকর্ডিংটা কি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিতে হবে নাকি লাগবে না? স্যার দিয়ে দিন। ওকে, ঠিক আছে। নমস্কার স্যার।